একবার যদি এই রেসিপিটা করে খান, আপনি মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। যাকে করে খাওয়াবেন সে কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে অবশ্যই এই রেসিপিটা খেতে চাইবে। আর আপনি নিজেও কিন্তু এটা বানিয়ে অবাক হয়ে যাবেন যে এত মজা হয় কীভাবে, তাও আবার মাছ মাংস ছাড়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে সত্যি মাছ মাংস ছাড়া একটা রেসিপি করে দেখাবো, যেটা আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এটার স্বাদটা মাছ মাংসের স্বাদকে ফিল করবে। তো আপনারা হয়তো দেখে বুঝে যাচ্ছেন যে আসলে এঁচোড় দিয়ে কোনো একটা রেসিপি করতেছি। হ্যাঁ, এঁচোড় দিয়ে রেসিপিটা করতেছি। দেখুন এখানে একটা ছোট্ট এঁচোড় নিয়েছি কচি দেখে। এখন কিন্তু প্রচুর এঁচোড় পাওয়া যায় চারদিকে। তো আমি এঁচোড়টাকে নিয়ে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সাথে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো, যাতে এঁচোড় কিন্তু একটা কালচে একটা কষ হয়ে যায়। তো এই কারণেই আমার এঁচোড়গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই এঁচোড়টাকে আমি হাত দিয়ে চিপে একটু চাপ দিলে দেখা যায় একটু পানি বের হচ্ছে, তো আমি পানিটা ফেলে দিচ্ছি এভাবে। আর এঁচোড়টাকে আপনারা এমনভাবে সিদ্ধ করবেন যাতে এঁচোড় একদম আপনি হাত দিয়ে চটকাতে পারেন। আমরা যেরকম আলু মাখা করি যখন, তখন আলুটাকে হাত দিয়ে যেভাবে চটকাই, তবে আপনারা চাইলে এটাকে ম্যাশার দিয়ে করে নিতে পারেন। তো আমি এভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে চাপ দিয়ে এটার পানিগুলো ফেলে দিচ্ছি সবগুলো। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন সাধারণ এই রেসিপিগুলো দেখার জন্য। আপনারা যদি বেল বাটনটা প্রেস করে দেন, তাহলে কিন্তু এই যে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা আমার ছোটোখাটো এই সাধারণ রেসিপিগুলো দেখতে পাবেন। এখন দেখুন আমি এঁচোড়গুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এই এঁচোড়টা যখন হাত দিয়ে আমি চটকাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে মাংসটাকে সেদ্ধ করলে আমরা যেরকম হাত দিয়ে চটকালে এরকম আশ্বাস একটা ভাব হয়, ঠিক এঁচোড়গুলো ঠিক এরকম হয়েছে। আর এঁচোড়কে এই জন্যই আসলে মাংসের বিকল্প হিসেবে কেন ব্যবহার করা হয়, এখন বুঝতে পারছেন যে আসলে এঁচোড়টাকে কেন মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করে। এটা কিন্তু আসলে মাংসের স্বাদকে হার মানে এতটা স্বাদ হয়। আমার এঁচোড়টা চটকানো হয়ে গেছে। এখন তার মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ১ মুঠোর মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু কাঁচামরিচ বাটা, আর দেবো গুঁড়ো মশলা কিছু, হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু দেবো গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর স্বাদমতো একটু লবণ। যেহেতু এটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তবে সেটা পানিটা ফেলে দিয়েছি, এই কারণে কিন্তু লবণটা অনেকটা চলে গেছে। তো আমি এই জন্য কিন্তু একটু লবণ এখানে ব্যবহার করতে হবে। আর সাথে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করতেছি বেসন। তবে আপনারা চাইলে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার সেটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে বেস্ট মনে হয়েছে যে বেসনটা দিলেই কিন্তু বেশি ভালো হবে। তো আমি এই জন্য বেসন দিয়েছি, কারণ যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করতেছি না। তো বেসনটা দেওয়ার পরে আমি এঁচোড়ের সাথে সবগুলো খুব ভালো করে মিশিয়ে এখন দেখুন এটাকে হাত দিয়ে একদম চেপে চেপে গোল করে এরকম একটা কাবাবের শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম একটা শেপ করে নিতে পারেন, তবে এইভাবেই বেশি ভালো লাগে, যেহেতু এটা আসলে কোপ্তা কারি হবে। তো এই শেপটা দিলেই বেশি ভালো লাগে। আমার সবগুলো কোপ্তা বলেন বা কাবাব বলেন রেডি হয়ে গেছে। এখন এটা ভেজে তুলে নেওয়ার পালা। আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু মোটামুটি গরম হওয়ার পরে কিন্তু আমি কোপ্তাগুলো ছাড়তেছি, কারণ আমার যেহেতু প্রত্যেকটা জিনিস সেদ্ধ করা, তো এটা মিডিয়াম হাই হিটে রেখে আমি ভেজে নেব, জাস্ট এটা কালার করার জন্য। আর আপনারা এই যে আমি এই পর্যায়ে যে ভেজে তুলে নেব এটা কিন্তু আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চায়ের সাথে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেকটা ক্রিস্পি করে আপনারা যখন ভাজবেন, তখন কিন্তু এটা খেতে খুবই মজা লাগে বিকেলের স্ন্যাক্স হিসেবে। আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এই যে আমি ভেজে তুলতেছি, আমি ভেজে তুলে আপনাদেরকে দেখাবো যে কতগুলো আমি তুলছিলাম। আর আমার কিন্তু রান্না করার সময় দেখা গেছে যে অনেকটা নেই, কারণ আমি এদিক দিয়ে ভেজে তুলতেছি আর এদিক দিয়ে কিন্তু নিয়ে খেয়ে ফেলতেছি। এটা গরম গরম খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা এটাকে আমি যেরকম কোপ্তাটাকে বানিয়ে তারপর এটাকে আবার কারি করব, তো আপনারা চাইলে কিন্তু এভাবেই কিন্তু ভেজে গরম ভাতের সাথেও খেতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আমার এগুলো দেখুন একদম লালচে হয়ে আসছে। আমি কিন্তু এরকম লালচে করেই তুলবো। এটা এর চেয়ে কিন্তু দেখা যায় একটু বেশি করলেও কিন্তু এটা আরেকটু কালো কালো হয়ে যাবে। তো এটা মোটামুটি এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু তুলবেন। তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেকটা মজা হয়। এভাবে আমি প্রত্যেকটা জিনিস ভেজে তারপরে তুলে আপনাদেরকে দেখাবো বাকি প্রসেসটা কী করতেছি। তো আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে ঠিক এভাবে যদি বানান, তাহলে কিন্তু আপনারা এই রেসিপি দিয়ে কিন্তু অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরের মানুষকে খুশি করা প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা এই একটা রেসিপি দিয়ে করে ফেলতে পারবেন। এই একটা রেসিপির সাথে কিন্তু আপনার তেমন কিছু লাগে না। আর আমি এটা ভাজতে দিয়ে এখানে একটা মশলা করতেছি। দেখুন এখানে আমি ৫-৬টা কাজু বাদাম বেটে নিয়েছি। এখন এটার সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। একটু রসুন বাটা, একটু আদা বাটা, তারপরে একটু পেঁয়াজ বাটা,
একটু দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, আর কিছু গরম মশলা দেবো সাথে। এই যে দেখুন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু দেবো ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি একটু বানিয়ে রাখবো। এই ধরনের জিনিসগুলো, যেমন মশলাটা যদি রেডি থাকে আপনার হাতের কাছে, তাহলে আপনার রান্নাটা করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মশলাটা রেডি করে নিয়েছি, আর এদিকে দেখুন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন যে তেলে ভেজেছিলাম আমি সেখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে সেই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে আমি পেঁয়াজটাকে একদম লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে এই পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে তুলে তারপরে ব্যবহার করতে পারেন, তবে আমি একবারেই এটা ব্যবহার করতেছি, পেঁয়াজটাকে লাল করে একদম ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বাঙালিদের আসলে খাবারের কত যে বৈচিত্র্য, আপনি কিন্তু মানে খুঁজে যদি দেখেন, আমরা হয়তো আধুনিক যুগে এসে কিন্তু এত বৈচিত্র্যময় খাবার খাই না। আমার কাছে মনে হয় যে আগের যুগের মানুষ আরও বেশি খেত। আমরা যে রান্নাগুলো এখন হয়তো করি বা কিছু, এটা কিন্তু অনেক যুগ যুগ আগ থেকে কিন্তু চলে আসছে। আর আমার কাছে এখন মনে হয় কি জানেন, বর্তমানে আমরা রান্না করে খাই, কিন্তু আমরা আগের যুগের মানুষরা যেভাবে রান্না করে খাইছি অত মজা করে রান্না করতে আমরা পারি না এখন। যতই আধুনিক হচ্ছে যুগ, আমার কাছে মনে হয় যেন স্বাদের যে তারতম্যটা সেটা হারিয়ে যাচ্ছে। তো আমার পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা দেওয়ার পরে যে বাটিতে মশলাটা রেডি করেছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সবার কাছে একটা কথা এখন বলি, মশলাটা কষাতে কষাতে বলতেছি কথাটা, সেটা হলো যে আমার শরীরটা আসলে ভালো না, আমার হয়তো ভয়েসে কোনো সমস্যা হতে পারে বা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা ভিডিওটা দেখলে কিন্তু বুঝে যাবেন যে আসলে রেসিপিটা কীভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে। তো হয়তো আমার উপস্থাপনটা তো ওইভাবে সুন্দর করে হচ্ছে না, তো আপনারা কিন্তু বুঝে নেবেন ভিডিওটা দেখলেই রান্নাটা কত সহজ হয়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এখন কিন্তু আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এঁচোড়ের, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে মোটামুটি একটু পানি দিয়ে দেবো। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি 1 কাপের মতো। কারণ এটা, এই যে কোপ্তাটা, এটা যখন রান্না হবে তখন কিন্তু এটার ভিতরে বেশ রসটা ঢুকবে এই রান্নার। ঢুকে কিন্তু কমে যাবে রসটা, আর কোপ্তাটা একটু ফুলে ফুলে উঠবে। তো যার কারণে কিন্তু আমি এভাবে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এখানে, যাতে মশলাটা এটার মধ্যে ঢুকে, গ্রেভিটা এটা খেতে কিন্তু তখন খুবই ভালো লাগে। আমি এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি, আমার একটু লবণ দিতে হবে, তো আমি সেই লবণটা এখন ব্যবহার করেছি। দেখুন কোপ্তাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে, আর গ্রেভিটা যেটা সেটা ঘন হয়ে আসছে। মোটামুটি আমি এটাকে 5-10 মিনিটের মতো জাল দেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আসছে। আর আমি এটা কিন্তু খুব হাই হিটে রান্না করতেছি না, আমি মিডিয়াম হাই হিটে রান্না করতেছি। আমার গ্রেভিটা যখন অনেকটা মানে থিকনেসটা বেড়ে গেছে, তখনই কিন্তু আমি এটার মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কিন্তু এটা মোটামুটি গ্রেভিটা একদম গায়ে মাখমাখা অবস্থা চলে আসছে। এখন আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আপনারা যদি বাসায় থাকে তাহলে দিবেন, তাহলে কিন্তু এটার যে একটা ফ্লেভার, গরম মশলা, ঘি, এটার যে ফ্লেভারটা হয় এটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। দেখুন একদম গায়ে মাখা অবস্থা যখন হবে তখন আপনারা নামিয়ে দিবেন। এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।